আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 20th সেঞ্চুরি পোয়েট্রি এর টি.এস. ইলিয়টের দি ওয়েস্ট ল্যান্ড কবিতাটির সামারি পড়ছি। আমাদের সিলেবাসের মধ্যে অন্যতম একটি কবিতা হচ্ছে দি ওয়েস্ট ল্যান্ড, যেটি বুঝতে অনেকেরই অসুবিধা হয়। এই কবিতাটি কবি টি.এস. ইলিয়ট প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের যে অবস্থা ছিল সেই অবস্থার উপরে লিখেছেন। তিনি সেটাকে ওয়াস্টল্যান্ড বা পতিত ভূমি হিসেবে উল্লেখ করেছেন, যেখানে মানুষের জীবনের কোনো শৃঙ্খলা ছিল না, মানুষের জীবনে কোনো শান্তি এরকম কোনো কিছুই ছিল না, খুবই বিশৃঙ্খল একটা অবস্থা ছিল। আমরা এটা সামার এখান থেকে পড়ে যাচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো আমাদের চ্যানেলটি দেখে নেবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে। এখানে খুবই সংক্ষিপ্ত আকারে সামারিটা পড়ছি, যেটি আমি ইনোটস ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। দি ওয়াস্টল্যান্ড সামারি. The Waste Land is a modernist poem by T.S. Eliot that illuminates the devastating after effects of World War I. T.S. Eliot-এর মডার্ন বিষয়বস্তু নিয়ে লেখা একটা কবিতা, যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী যে এফেক্ট গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। First published in 1922, the poem is considered by many to be Eliot's masterpiece. T.S. Eliot-এর সবচাইতে গুরুত্বপূর্ণ কবিতা হিসেবে এটাকে গ্রহণ করা হয়। The 5 sections of the poem employ multiple shifting speakers and delve into themes of war, trauma, desolation, and death. তো এটার 5টা ভাগ রয়েছে কবিতার, 5টা ভাগের আলাদা আলাদা নাম রয়েছে, আমরা একটু পরেই পড়ব। এখানে বিভিন্ন স্পিকার রয়েছে, তারা কথা বলেছে। তারপরে এখানে বিভিন্ন থিম রয়েছে, যেমন যুদ্ধের থিম, ট্রমা, মানসিক দুশ্চিন্তা, ডিসিলেশন, মোহমুক্তি, ডেথ, মৃত্যু, এই সবগুলোই এখানে আলোচনা করা হয়েছে। তারপরে the poem bears witness to the physical emotional devastation of the post-war landscape. বিশ্বযুদ্ধ পরবর্তী যে মানুষের একটা ধ্বংসযজ্ঞ ছিল, মানুষের ইমোশনাল দিক থেকে, মানুষের ফিজিক্যাল দিক থেকে, এই সবগুলো এখানে আলোচনা হয়েছে, অথবা এই কবিতাটি এটা সাক্ষী হয়ে আছে। তারপর settings include a wealthy woman's bedroom, the garbage-filled Thames, the sea where a drowned man lies, and a drought-worn desert before a storm. তো এখানে যে যে সেটিং রয়েছে অথবা যে যে প্লেস রয়েছে কবিতার মধ্যে সেগুলো বলা হয়েছে। যেগুলো মহিলার বেডরুম, এটার মধ্যে একটা সিন হয়েছে। তারপরে গার্বেজ ফিল্ড টেমস নদীর যেটা বর্জ্যে ভরে গেছে সেটা নিয়ে আলোচনা আছে। তারপরে সি ওয়ার এ ড্রোন ম্যান লাইজ, একজন মানুষ একটা সমুদ্রে ডুবেছিল ওই জায়গাটা। তারপরে এ ড্রট ওয়ান ডেজার্ট বিফোর এ স্টর্ম, একটা জায়গা যেটা খরায় একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছিল, এরকম একটা প্লেস। তারপরে দ্য পোয়েমস ফাইনাল সেকশনস কলস ফর পিস ও শান্তি, আর শান্তির জন্য আহ্বান জানিয়ে এই কবিতাটি শেষ হয়েছে। এখন আমরা দেখি এর 5টা ভাগের আলাদা আলাদা ব্যাখ্যা। এটা আমরা অল ইন ওয়ান বই থেকে পড়ছি, যেটি টিবিসি এর। তো প্রথমেই যে পার্টটি সেটা হচ্ছে পার্ট 1, দ্য বিউরিয়াল অফ দ্য ডেড। পার্ট 2 হচ্ছে এ গেম অফ চিজ। পার্ট 3 হচ্ছে দি ফায়ার সারমন। তারপরে পার্ট 4 হচ্ছে ডেথ বাই ওয়াটার। পার্ট 5 হচ্ছে হোয়াট দ্য থান্ডার সেইড। প্রথম যে পার্টটি সেটা হচ্ছে দি বিউরিয়াল অফ দ্য ডেড। এখানে কি আলোচনা করা হয়েছে? ইলিয়ট ফার্স্ট ডিপিক্টস দ্য স্টিলিং লাইফ অফ দ্য ল্যান্ড উইথ দ্য কামিং অফ স্প্রিং। ওই জায়গার খুবই সুন্দর একটা পরিবেশ প্রথমে ব্যাখ্যা করেছেন কবি, যেটা স্প্রিং বা বসন্ত আসার পরে খুব সুন্দর হয়ে উঠেছে। However, in the contemporary wasteland of Western civilization, we see only a dead land filled with stony rubbish. তো কবিতার মধ্যে তিনি একটা খুবই মৃত জায়গা অথবা অব্যবহৃত অনুর্বর একটা জায়গার কথা বলেছেন, যেটা মডার্ন ডে বর্তমানের যে পশ্চিমা দেশগুলো রয়েছে সেগুলোর সাথে তুলনা করা হয়েছে। তারপরে here the sun beats mercilessly down while the dead tree gives no shelter and the dry stone no sound of water. তো এমন একটা জায়গা যেখানে কোনো কিছুই নাই, গাছ মানুষকে ছায়া দিচ্ছে না, কারণ গাছই অনেকটা মৃতর মতো হয়ে পড়ে আছে। পুরোপুরি তিনি এখানে একটা মৃত ভূমি অথবা শ্মশানের মতো একটা জায়গার ব্যাখ্যা করেছেন। Besides, these opening sections also convey a sense of vague dread and apprehension in several characters depicted in different emotionally sterile situations. তো এগুলো তিনি ব্যাখ্যা করেছেন কিছু ক্যারেক্টারের মাধ্যমে, যাদের সম্পর্কে আমাদের শর্ট কোয়েশ্চন, ব্রড কোয়েশ্চনে অনেক প্রশ্ন রয়েছে। These include the exiled Lithuanian aristocrat Countess Mary,
as well as the hyacinth girl and her last lover, a charlatan fortune teller, Madame Sosostris further adds to this lack of comprehension and human understanding. ওকে, তো এখানে তিনি যে ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো যে মিথিক্যাল ক্যারেক্টার, যেগুলো কল্পকাহিনীর মধ্যে রয়েছে। একজন হচ্ছে লিথুয়ানিয়ান অ্যারিস্টোক্রেট, তারপর হচ্ছে কাউন্টেস মেরি, তারপরে হায়াসিন্থ গার্ল যার প্রেমিক তাকে ভুলে গেছে। তিনি এগুলো দ্বারা বোঝাচ্ছেন যে বর্তমান যুগের যে অবস্থা, সেখানে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে প্রেমিক প্রেমিকাকে ভুলে যাচ্ছে। এ শার্লেটান ফরচুন টেলার, আরেকজনের কথা বলা হয়েছে ম্যাডাম সোসোস্ট্রিস। এটা নিয়ে আমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে যে ম্যাডাম সোসোস্ট্রিস কে? সে হচ্ছে একজন ভাগ্য নির্ণায়ক, যে গণক বলতে আমরা বুঝবো সহজে। সে তার ট্যারট প্যাক বা তাসের মতো কার্ড গুলো দিয়ে সে ভবিষ্যৎ বলতো মানুষকে, যদিও সে ভালো করে কোনো কিছু বলতে পারতো না, সে ভন্ডামের আশ্রয় নিত ভবিষ্যৎ বলার ক্ষেত্রে। তো এগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। আর রেদার enigmatic and incomprehensible predictions seem to make some sense only much later in the poem part 4 to 5. ওকে, এবং শেষের যে দুইটা পার্ট রয়েছে ওগুলোতে তার একটা ভবিষ্যৎবাণী সেটা ফলেছে এরকম একটা অবস্থা ধারণা করা হয়। তারপরে আরো বলা হয়েছে এখানে যে পার্ট 1 includes with a grim picture of an unreal city such as modern day London. তো এখানে লন্ডনকে আনরিয়াল সিটি হিসেবে তুলে ধরা হয়েছে, যেটা কোনো বাস্তব শহর না, খুবই অবাস্তব একটা শহর, খুবই অপরিচ্ছন্ন, খুবই বিশৃঙ্খলাপূর্ণ। ইট ইজ এ ড্রেয়ারি প্লেস ওয়্যার পিপল লিড এ পিউরলি মেকানিক্যাল এন্ড মনোটোনাস এক্সিস্টেন্স, যেখানে হচ্ছে মানুষ মেশিনের মতো বাসস্থান করে, মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক নাই, ইমোশন নাই, আবেগ নাই। There doesn't seem to be any way out for them from this sterile urban landscape where materialism, hypocrisy, and total unconcern have made the city populace part of the living dead. তো এখানে জীবন মৃতের মতো মানুষ বসবাস করছে, যারা জীবিত থেকেও মৃত, এরকম একটা পরিবেশ রয়েছে ওই শহরের মধ্যে, লন্ডন শহরের মধ্যে। এটা তিনি এখানে উল্লেখ করেছেন, যেখানে বস্তুবাদ অথবা হচ্ছে মানুষের মধ্যে আত্মিক মিল ছাড়া যে কৃত্রিম রিলেশন, মানুষের মধ্যে প্রয়োজনে রিলেশন, ওটা বেড়ে গেছে, সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। তারপরে হচ্ছে পার্ট 2, দ্বিতীয় পার্টে আলোচনা করা হয়েছে এ গেম অফ চিজ। এখানে তিনি কি বলেছেন আমরা একটু দেখে নেই, যে এ গেম অফ চিজ and presents two contrasting scenes that expose the essential emptiness and loneliness of people's lives in big cities like London. এখানে দুইজন মহিলার আলোচনা করা হয়েছে, যেগুলো সমাজের দুইটা শ্রেণীকে নির্দেশ করছে, দুইজন মহিলা। It opens with the splendors of a palatial bedroom and its boudoir meant for a fashionable lady of high society. প্রথমেই শুরু হয়েছে একজন সমাজের উচ্চ শ্রেণীর একজন মহিলার বেডরুম এর ব্যাখ্যা দিয়ে, সেখানে মহিলার ব্যাখ্যাও রয়েছে। This rich lady of situations is compared to Cleopatra, but she suffers the characteristic ennui and boredom of the modern idle rich class. She seems caught in a loveless marriage with a rather cold and distant plutocratic husband. তো তার অবস্থা ব্যাখ্যা করা হয়েছে, তাকে ক্লিওপেট্রার সাথে তুলনা করা হয়েছে, লেডি অফ সিচুয়েশন বলা হয়েছে, এবং হচ্ছে তার যে একটা মিলহীন ম্যারেজ হয়েছিল তার হাজবেন্ডের সাথে, কোনো মিল নাই দুজনের মধ্যে, অশান্তিতে ভরা, এটা এখানে তুলে ধরা হয়েছে। Her constant fears and inane questions show her neurotic state of anxiety. তো তার যে ভয় এবং কথাবার্তা, এগুলোর মাধ্যমে তার উদ্বিগ্নতার যে একটা চরম পর্যায়ে রয়েছে, সেটা এখানে উঠে এসেছে। The second scene of part 2 is set in a pub or bar where two working women of the poorer Cockney class in East London discuss the plight of a mutual friend Lil. তারপরে এই পার্টের মধ্যে আরো দুইজন মহিলার কথা বলা হয়েছে, যারা হচ্ছে একটা বারের মধ্যে বসে গল্প করছে। তারা তাদের আরেক বান্ধবীর কথা উল্লেখ করছে, যার নাম হচ্ছে লিল। এই লিল হচ্ছে খুবই গরিব একজন মহিলা। Her husband Albert is about to come home from the war front. তার হাজবেন্ড যুদ্ধ থেকে ফিরে আসছে, এরকম একটা অবস্থা। He has already saddled her with 5 kids and may now give her a 6th unwanted child. তো তার 5জন সন্তান হয়ে গেছে, সে চাচ্ছে না সন্তান বাড়ানোর জন্য, এমনিতেই গরিব অবস্থা, খাবার দাবার নাই, অনেক সমস্যা, তার আরেকজন সন্তান হওয়ার পথে, সেটা সে চাচ্ছে না। The over-fecund Lil dreads the idea of having more children as her earlier pregnancies have left her physically drained out and emotionally exhausted. এগুলো হচ্ছে তাকে
শারীরিকভাবে অনেক ক্ষতি করে ফেলছে এবং মানসিকভাবে তাকে খুবই হতাশাগ্রস্ত করে ফেলছে। Thus there is uneasiness and despair even in the life of poor overlooked Lil। তো এটার মাধ্যমে কবি বুঝেছেন যে সমাজের নিচু লেভেলের মানুষ যেরকম অশান্তির মধ্যে রয়েছে, উপরের লেভেলের মানুষও সেরকম অশান্তির মধ্যে রয়েছে, কারোর মধ্যেই কোনো শান্তি নাই। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইংল্যান্ডের অবস্থা। পার্ট 3 এরপরে আসছে ফায়ার সারমন। এখানে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে কিছু সারমন দিয়েছিলেন অথবা স্তব বলেছিলেন, আদেশ দিয়েছিলেন, সেটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। এক্সপ্লোরস দ্য থিম অফ সেক্সুয়াল ইন্ডালজেন্স and the consequent dissipation or dissatisfaction when jaded lovers burn in the fires of lust। তো এখানে হচ্ছে মানুষের যে লাস্ট অথবা আন্তরিক মিল, ভালোবাসা, এগুলো ছাড়া যে মানুষের সেক্সুয়াল ডিজায়ার যেগুলো রয়েছে ওগুলোকে এখানে অনেকটা তিরস্কার করা হয়েছে, যেগুলোর মধ্যে মানুষ ডুবে থাকে। It conjures up a dreary picture of ugliness of modern cities, the mechanization of modern life in the polling of human emotions। এখানে মানুষের আবেগের কোনো কিছুই নাই, সেখানে শুধুমাত্র মানুষের কাম ভাবনা এগুলো প্রখর অবস্থা রয়েছে। Eliot travels in the time from Lord Buddha's fire sermon and St. Augustine's confessions about his healthy youthful passions and then down to the present day। তখন হচ্ছে তিনি গৌতম বুদ্ধকে স্মরণ করেন, তার যে ফায়ার সারমন রয়েছে, মানুষকে তার প্রবৃত্তির আগুন থেকে বের হয়ে আসার জন্য বুদ্ধ যে উপদেশ দিয়েছিলেন সেগুলো এখানে উল্লেখ করে তিনি বর্তমান সময়ের সাথে সেগুলোর মিল করেছেন। Here the poet exposes human beings and their so-called noble aspirations for a better life of spirit as being constantly neglected, negated by their own weaknesses that permits them to indulge in selfish pleasures and purely sensual appetites। তো মানুষের যে জীবনে যে প্রয়োজনীয়তা, তারপরে হচ্ছে মানুষের স্পিরিচুয়াল বিষয়গুলো থেকে বের হয়ে আসা, এই বিষয়ে মানুষকে অনেকটা মেশিনের মতো করে তুলেছে এবং মানুষের মধ্যে কৃত্রিমতা চলে এসেছে এবং মানুষ হচ্ছে ইমোশন, প্যাশন, লাভ এগুলো বাদ দিয়ে তারা লাস্টের মধ্যে ডুবে গেছে। তো সেটা থেকে তিনি বেরিয়ে আসার জন্য আহ্বান করেছেন। তারপরে হচ্ছে 4 নম্বর অংশ কবিতার is the shortest of 5 parts. Death by water describes how the body of the drowned Phoenician merchant sailor slowly decomposes after he is drowned at sea। তো এখানে হচ্ছে একজন ফোনিশিয়ান ব্যবসায়ী যে সাগরের পানিতে ডুবে মরে গিয়েছিল, তার মরণ অবস্থাটা এখানে বর্ণনা করা হয়েছে। He seems to have been concerned only with the material prosperity in life, the profit and the loss। তো সে তার পুরো জীবনটাই হচ্ছে বস্তুবাদের মধ্যে ছিল, শুধুমাত্র লাভ লস নিয়েই ছিল, তার মধ্যে পেশন, ইমোশন কোনো কিছু ছিল না, কিন্তু সে এগুলো কোনো কাজে লাগাতে পারেনি, সে পানিতে ডুবেই মারা যাচ্ছে। At the end of his life he has apparently achieved nothing। সবশেষে সে কিছুই পায়নি, শুধুমাত্র মৃত্যু পেয়েছে। This brief lyric suggests ironically that water can be a destructive force as it brings death by drowning। তো এখানে তিনি পানিকে একটা ধ্বংসাত্মক শক্তি হিসেবে উল্লেখ করেছেন যেটা মৃত্যু আনতে পারে। This suggestion is extended into the next part of the poem where the absence of the life-giving force of water causes men to suffer both physical dehydration and a spiritual drought। তো এটা হচ্ছে পরবর্তী পার্টে গিয়ে আলোচনা করা হয়েছে পানির এই অবস্থা নিয়ে। এরপরে আমাদের সবার শেষের পার্ট, দ্য ফাইনাল পার্ট, হোয়াট দ্য থান্ডার সুইট। এখানে হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে কথা বলা হয়েছে এবং শান্তি কামনা করে কবিতা শেষ করা হয়েছে। Talks of the decay and emptiness of modern life which is utterly lacking in spirituality। তো এখানেও তিনি বর্তমান মডার্ন বা আধুনিক যুগের মানুষের যে আধ্যাত্মিক ধ্বংস সেটা এখানে উল্লেখ করেছেন। Part 5 begins with a graphic account of Christ's betrayal, trial, death on the cross। তো এখানে তিনি খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করেছেন, যেখানে যিশু খ্রিস্ট অথবা ঈসা আলাইহিস সালাম তিনি বেট্রয়াল, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, তার বিচার হয়েছিল এবং খ্রিস্টানদের বিশ্বাস মতে তার মৃত্যু হয়েছিল ক্রসের মধ্যে। His journey to Emmaus after his resurrection and his redemption of the fallen woman Mary Magdalene। তো এগুলো হচ্ছে বাইবেল থেকে কিছু কাহিনী উল্লেখ করা হয়েছে, সেখানে 2 চুরের কাহিনী উল্লেখ আছে যেটা আমরা ব্রড পোর্শনে পড়ব। যে একজন চুর হচ্ছে যিশু খ্রিস্টর পক্ষে ছিল, আরেকজন হচ্ছে তার বিপক্ষে ছিল। তারা মানব জীবনের যে 2টা দিক রয়েছে, ভালো এবং খারাপ, এই 2টাকে প্রতিকায়িত করে এই 2জন চোর, সেটা আমরা ব্রড কোয়েশ্চনে গিয়ে পড়বো। ওকে, দ্য ক্যারেক্টার অফ মোজেস, দ্য ওয়াটার ডিভাইনার এন্ড অল
Testament prophet is presented wandering across the realms of a bleak and barren modern wasteland. তো এখানে হচ্ছে মজেসকে নিয়ে আলোচনা করা হচ্ছে। মজেস মুসলমানদের ভাষা হচ্ছেন মুসা আলাইহিস সালাম, যিনি ওয়াটার ডিভাইনার। তার আদেশে পানি ভাগ হয়ে গিয়েছিল, ফেরাউন মরেছিল। তো এটা ওল্ড টেস্টামেন্ট প্রফেট, মানে হচ্ছে ইহুদিদের নবী এখানে বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ। এখানে মুসা আলাইহিস সালামের কথা আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে এন্ড বেরেন মডার্ন ওয়াসল্যান্ড, আর হচ্ছে মডার্ন ওয়াসল্যান্ডের সাথে তাকে আলোচনায় আনা হয়েছে এবং তুলনা করা হয়েছে। তিনি ওয়েন্ডার করছেন, মানে ঘোরাঘুরি করছেন বর্তমান যে জায়গাটি রয়েছে, যে পৃথিবী রয়েছে সেখানটা শুধুমাত্র বেরেন, মানে অনুর্বর, রসকসহীন, সেখানে মানুষের আত্মিক কোনো সম্পর্ক নেই এগুলো। There is also a description of the Quester Knights grueling journey to the empty chapel. এখানে আরেকটা মিথিক্যাল কাহিনী নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে ফিশার কিং এর কাহিনী। সেটা মিস জেসি ওয়েস্টন নামের একজন লেখকের বই ফ্রম রিচুয়াল টু রোমান্স, ওই বইয়ের মধ্যে ওই কাহিনী ছিল। সেটা এখানে কবি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে ওই সময়ে একটা খ্রিস্টান গির্জার দুইজন নানকে রেপ করা হয়েছিল, যার কারণে ওই এলাকায় খরা নেমে আসে, সেখানে কোনো ফসল উৎপাদন হতো না, এবং যে ফিশার কিং সে তার লাস্টের কারণে, তার খারাপ কাজের কারণে সে তার পুরুষত্ব হারিয়ে ফেলেছিল। তো সেখানে একজন নাইট আসেন, যিনি আসার পরে হচ্ছে তার কারণে সেই যে একটা অভিশাপ ছিল সেটা উঠে যায় তাদের উপর থেকে। ওকে, সেটাকে গ্রেইল মিথ বলা হয়, এই হোলি গ্রেইল, যেটা চার্চের পাশে ছিল। In the closing lines of the poem, the arrival of the redemptive reign is heard in the thunderous voice of Prajapati, the supreme god of Hindus. ওকে, তো সবশেষে হচ্ছে প্রজাপতির আগমনের কথা বলা হয়েছে। প্রজাপতি হচ্ছে হিন্দুদের দেবতা। তার মাধ্যমে বৃষ্টি এসেছে এবং থান্ডার, বজ্রপাত হয়েছে, হওয়ার পর বৃষ্টি এসেছে এবং শান্তি নেমে এসেছে। তো পরের পেজটার সামান্য একটা অংশ আমি ছবি তুলে নিয়ে সেটা বলে দিচ্ছি। গড অফ দ্য হিন্দু পান্থিয়নের দেবতা যিনি প্রজাপতি, হিজ ওয়ার্ডস অফ অ্যাডভাইস টু হিজ ডিসিপলস, দ্য ডেভস, দ্য অসুরস এন্ড দ্য মনুষ্যস। তো তিনি হচ্ছে দেবতাদেরকে আদেশ করেছিলেন প্রজাপতি। মেবি তিনি হচ্ছেন সর্বোচ্চ যিনি দেবতা হিন্দুদের, তিনি। তারপরে অসুরদেরকে, মানে হচ্ছে আত্মা, যেগুলো খারাপ আত্মা, তাদেরকেও তিনি ডাক দিয়েছেন। তারপরে হচ্ছে মানুষদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে তিনি তিনটা কথা বলেছেন, যে ডা 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 দত্ত দয়াদভাম, আর একটা আই ক্যান্ট রিমেম্বার। ওকে, তো এগুলোর অর্থ হচ্ছে গিভ, সিম্প্যাথাইজ এন্ড কন্ট্রোল। তিনটার অর্থ যে তুমি দাও, দয়া করো, তারপরে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করো। এই তিনটা কথা তিনি বলেছেন প্রজাপতি। তারপরে ইন দ্য এন্ড ইলিয়ট প্রোক্লেমস এ মেসেজ অফ শান্তি শান্তি শান্তি, দ্য ডিভাইন পিস দ্যাট সারপাসেস অল হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এবং সব শেষে শান্তি 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 এই তিনটা কথা বলে শেষ হয়েছে, যেটা হিন্দু ধর্মের মানুষরা বলে থাকে, যে পুরো পৃথিবীর মধ্যে শান্তি নেমে আসবে। এই ওয়াস্টল্যান্ড বা একটা পতিত ভূমি পৃথিবীটা হয়ে গেছে, ধ্বংসে পরিপূর্ণ, মানুষে মিল নাই, এই সব কিছুই দূর হবে এবং পৃথিবীটা আবার শান্তিময় হয়ে উঠবে। ওকে, তো তিনটা নাম আমি বলেছিলাম যে মনে হচ্ছে না, সেটা একটা হচ্ছে দত্ত, দায়াদভাম আর দামিয়াতা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কবিতাটি অনেক লম্বা সময় নিয়েই পড়লাম যাতে তোমাদের উপকার হয়। এই কবিতাটি তোমাদের কোনো উপকারে এসেছে কিনা সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, এবং তোমাদের ফ্রেন্ডদের কাছে এটা অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।